নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের পর এবার আমরা একটু মুঘল যুগের শিক্ষার ব্যবস্থা সম্বন্ধে জানব। বাবর মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন, কিন্তু দিল্লির নিকটবর্তী সামান্য অংশই তার শাসনাধীন ছিল। অল্প যে কয়েকদিন তিনি বেঁচে ছিলেন, সে কয়েকদিন তিনি এদেশের শিক্ষার অভাব অনুভব করলেও শিক্ষার প্রসারের জন্য তিনি কিছু কিন্তু করতে পারেননি। হুমায়ুনের বিদ্যানুরাগের কথা সর্বজন বিদিত। দিল্লিতে তার প্রতিষ্ঠিত লাইব্রেরি থেকে সন্ধ্যায় নক্ষত্র পর্যবেক্ষণ করবার সময় সিঁড়ি থেকে পড়ে হুমায়ুনের মৃত্যু হয়। হুমায়ুন নিজে সুপণ্ডিত ছিলেন। তিনি পদার্থবিজ্ঞান সম্পর্কে পুস্তক রচনা করেন। শোনা যায় যুদ্ধক্ষেত্রেও তিনি তার প্রিয় গ্রন্থসমূহ নিয়ে যেতেন। হুমায়ুন সম্ভ্রান্ত ও শিক্ষিত সমাজের মর্যাদা স্থির করে তাদের তিনটি ভাগে ভাগ করে দেন। এই তিনটি শ্রেণী হলো আহলি সাদত অর্থাৎ পণ্ডিত ব্যক্তি, আহলি দৌলত অর্থাৎ ধনী ব্যক্তি, আহলি মুরাদ অর্থাৎ গুণী ব্যক্তি। এদের নিয়ে তিনি ভিন্ন ভিন্ন দিন বৈঠকে বসতেন। শেরশাহ তাকে শান্তিতে রাজত্ব করতে দেননি। সামান্য যে কয়েকদিন তিনি রাজত্ব করেন তার মধ্যে তিনি দিল্লিতে একটি কলেজ স্থাপন করেন। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মহানবাব আকবর। শোনা যায় তিনি নাকি লিখতেও পড়তে জানতেন না। জাহাঙ্গীর লিখেছেন, যদিও তার পিতা নিরক্ষর ছিলেন, তবু বিভিন্ন শাস্ত্রে পণ্ডিত ও সাহিত্য রসিকদের সাথে সুমার্জিত ভাষায় যখন আলোচনা করতেন, তখন তাকে নিরক্ষর বলে কিন্তু কেউ সন্দেহ করতেন না। কথাটা কতখানি সত্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকের দিনে যাকে বলা হয় বিদগ্ধ, আকবর ছিলেন তাই। বহু গুণী জ্ঞানী সমাবেশ হয়েছিল তার সভায়। তিনি ছিলেন এক বিশাল গ্রন্থাগারের মালিক। সাহিত্য, ধর্ম, সঙ্গীত, চারুশিল্প, লিখন শিল্প সবকিছুতেই তার কিন্তু সমান উৎসাহ ছিল। আবুল ফজল আকবরনামা নামে আকবরের জীবনচরিত ও আইনি আকবরী নামে আকবরের শাসন প্রণালী সম্পর্কে একখানি ঐতিহাসিক গ্রন্থ রচনা করেন। তার সময় নিজামুদ্দিন ও বাদাউনি ফার্সি ভাষায় দুখানি ঐতিহাসিক গ্রন্থ রচনা করেন। আবুল ফজলের ভাই ফৌজি সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন। তার তত্ত্বাবধানে অথর্ববেদ, রামায়ণ, মহাভারত, লীলাবতী ফার্সি ভাষায় অনুদিত হয়। ফতেপুর সিক্রির এবাদতখানায় আকবর প্রায় বিতর্ক ও আলোচনা সভার আয়োজন করতেন। এখানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের তিনি আহ্বান করতেন তাদের নিজ নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতে। এখানে ধর্ম, বিজ্ঞান, দর্শন, ইতিহাস প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। কথিত আছে একবার বিতর্কের বিষয় ছিল আদিম মানুষের কণ্ঠে যেদিন প্রথম ভাষা উচ্চারিত হয়েছিল সে কোন ভাষা। আদিম মানুষ প্রথম কোন ভাষায় কথা বলতে শিখেছিল। বিভিন্ন ধর্মের ধ্বজাধারীরা আপন আপন ধর্মগ্রন্থের ভাষাকেই মানুষের প্রথম ভাষা বলে দাবি করলেন। মুসলমানরা বলল আরবি হচ্ছে মানুষের আদিমতম ভাষা, হিন্দুরা দাবি করলো সংস্কৃত, ইহুদিরা দাবি করলো হিব্রু। এই বিতর্ক নিরসনের জন্য মহানবাব আকবর যে দীর্ঘস্থায়ী এক্সপেরিমেন্টের আয়োজন করেছিলেন তার মধ্যে কিছুটা নিষ্ঠুরতা থাকলেও তা কৌতূহলের উদ্দীপক। তিনি আদেশ করলেন সদ্যজাত 12টি শিশুকে একটি মূক ও বধির ধাত্রীর তত্ত্বাবধানে রাখা হবে। এমনভাবে লোকালয় থেকে দূরে রাখা হবে যেন 12 বছরের মধ্যে মানুষের কণ্ঠস্বর তাদের শ্রুতিগোচর না হয়। 12 বছর বাদে যখন শর্মাটের কাছে তাদের আনা হলো তখন দেখা গেল বোবা ধাত্রীর তত্ত্বাবধানে 12 জন যে শিশু গড়ে উঠেছে অনেকটা কষ্টে তাদের কথা শিখিয়ে শিক্ষার ব্যবস্থা শর্মাট কিন্তু করে দিয়েছিলেন। আকবর শুধু বিদগ্ধই ছিলেন না, তিনি বিদ্যানুরাগীও ছিলেন। তার প্রতিষ্ঠিত নতুন রাজধানী ফতেপুর সিক্রি, আগ্রা ও অন্যান্য স্থানে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। সিরাজ থেকে অধ্যাপক এনে আগ্রায় মাদ্রাসা নিয়োগ করা হয়। তার ধাত্রী মা মহম অনক একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। দিল্লির মাদ্রাসায় কোনো আবাসিক ছিল না, বাইরে থেকে শিক্ষার্থীরা এসে পড়ে যেত। আকবর ছিলেন হিন্দু মুসলমান সবাইকার বাদশা, তাই হিন্দুদের শিক্ষা ও ধর্ম সম্পর্কেও তার উৎসাহ ছিল। সংস্কৃত গ্রন্থ ফার্সিতে অনুবাদের সঙ্গে তিনি মাদ্রাসায় হিন্দুদের শিক্ষারও ব্যবস্থা করেন। তার সুযোগ্য রাজস্ব মন্ত্রী টোডরমল হুকুম জারি করেছিলেন যে সব সরকারি হিসাব নিকাশ পার্সিক ভাষায় রাখা হবে। এর ফলে বাধ্য হয়ে বহু হিন্দু সে ভাষা শিক্ষা করে। আকবরের সময় উর্দু ভাষাও বিশেষ সমৃদ্ধিশালী হয়ে ওঠে।